প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশালতা কলেজ এবং রাউজান অনলাইন কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমরা দীর্ঘদিন কোভিড কাল অতিক্রম করছি। এই করোনা কালে তোমরা সবাই কেমন আছো, তোমাদের শরীর স্বাস্থ্যের প্রতি তোমরা ঠিকমতো যত্ন নিচ্ছ কিনা সেই বিষয়গুলো জানা হচ্ছে না আমাদের দীর্ঘদিন, কারণ আমরা ক্লাসে তোমাদেরকে অনেক দিন ধরে পাচ্ছি না। সে কারণেই আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি রাউজান অনলাইন কলেজ এই গ্রুপ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পরিচয় আমি দিয়ে নিচ্ছি। আমি রাজীব বিশ্বাস, প্রভাষক, আশালতা কলেজ, রাউজান, চট্টগ্রাম। মূল ক্লাসে যাওয়ার আগে শিক্ষার্থীরা তোমাদেরকে একটি গান শোনাই। আমি একটু ভালো করে খেয়াল করবে। এই গানটি আমি দুইভাবে পরিবেশন করব। গানের পুরো গানটি তো আর গাওয়া যাবে না, তো গানের প্রথম অংশটি আমি গাওয়ার চেষ্টা করছি। দেখো, আমি যখন এইভাবে গাই তখন গানটি তোমাদের কেমন লাগে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির ফানে চোখ মেলেছি, বাহির ফানে আমার হৃদয় ফানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আবার দেখো, এবার আমি অন্যভাবে গানটি গাইছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দুটি গানের মধ্যে অপেক্ষাকৃত ভালো লেগেছে তোমাদের কোনটি সেটি একটু বলবে। নিশ্চয়ই আগেরটি নয়। তাহলে এই দুটো গানের মধ্যে পার্থক্যটা কোথায়? পরিবেশনার ঢং? নিশ্চয়ই নয়, আমি তো একইভাবেই পরিবেশন করেছি। তাহলে এই দুটোর মধ্যে মৌলিক যে পার্থক্যটি সেটি হচ্ছে উচ্চারণে। এই শিক্ষার্থীবৃন্দ, দুটি গানের পরিবেশনায় যে পার্থক্যটি সেটি হলো উচ্চারণ। দেখো, আমাদের প্রত্যেকের এক একটি অঞ্চলে বেড়ে ওঠা, যার যার সেসব অঞ্চলের আঞ্চলিকতা তো আমাদের ভাষার মধ্যে থাকবে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু যখন আমরা একটি সর্বজনীন একটি মঞ্চে গিয়ে দাঁড়াবো, তখন আমাদেরকে সর্বজনবোধ্য প্রমিত ভাষারীতি আমাদের ব্যবহার করতে হবে। আমরা অনেকেই সেটি পারি না, আবার অনেকেই খুব ভালোভাবেই সেটি রপ্ত করতে পারি। তো সেটি ভালোভাবে রপ্ত করাটাই হচ্ছে প্রয়োজন। সে কারণে এই সর্বজনীন সর্বজনবোধ্য এ ভাষারীতিকে একটি সঠিক উচ্চারণের মধ্যে নিয়ে আসার তাগিদেই উচ্চ মাধ্যমিকের অর্থাৎ এসএসসির ব্যাকরণের প্রথম যে অধ্যায়টি সেটি হচ্ছে উচ্চারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই বিষয়টি নিয়েই কিন্তু আলোচনা করব। এটি একটি বিশাল বিষয়, কারণ আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যে এতগুলো বর্ণের মধ্যে সবগুলো বর্ণের উচ্চারণ একই ক্লাসে শেষ করা অবশ্যই সম্ভব হবে না। সেজন্য আমরা আমাদের এই ক্লাসটিকে কয়েকটি ভাগে ভাগ করি। আমরা আজকে সাধারণ কিছু ধ্বনির উচ্চারণের পাশাপাশি অধ্বনির আদ্য, মধ্য এবং অন্ত, এই তিন ধরনের উচ্চারণ আমরা একটু শিখে নেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বোঝার সুবিধার জন্য আমি একটি চার্ট ব্যবহার করব এখানে, আমাদের যাতে বুঝতে সুবিধা হয়।
বিষয়টি আমি যখন এই শব্দগুলো এই ধ্বনিগুলো ব্যবহার করব, তখন এই ধ্বনিগুলোর উচ্চারণ লেখার সময়ই কিন্তু আমি এই বিষয়গুলো আমি সবসময় অনুসরণ করব। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো, এখানে আমাদের বাংলা বর্ণমালার মধ্যে উ এবং অনুস্বার লিখেছি, এই দুটোকে আমি উচ্চারণ করি কিন্তু এই উঁর মতোই, তাই উ হসন্ত হসন্ত হস চিহ্ন ব্যবহৃত হবে। দন্তন্য মূর্ধন্য দুটোরই একই উচ্চারণ, দন্তন্য ন উচ্চারিত হবে। অন্তস্থ জ এবং বর্গীয় জ এই দুটোর একই উচ্চারণ, বর্গীয় জ, এই জন্য উচ্চারণে বর্গীয় জ লিখা হবে। তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স, আমাদের এটা মহা সমস্যা। এখানে কিন্তু 3টি স আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটি স এর উচ্চারণ কোনো সময় পরিবর্তন হয় না, সেটি হচ্ছে মূর্ধন্য স। এটি সবসময় এস এস এর মতো উচ্চারিত হয়, অর্থাৎ তালব্য স এর মতো উচ্চারিত হয়, সেজন্য সেটি তালব্য স লেখা হবে। মূর্ধন্য স থাকলেও উচ্চারণে লেখা হবে তালব্য স। আর তালব্য স এবং দন্ত স এই দুটোও যখন এস এস এর মতো উচ্চারিত হবে, অর্থাৎ স উচ্চারিত হবে, তখন সেই জায়গায় আমরা লিখব তালব্য স। কিন্তু তালব্য স এবং দন্ত স যখন ইংরেজি এস এর মতো উচ্চারিত হবে, অর্থাৎ স এর মতো যখন উচ্চারিত হবে, তখন আমরা সেটি লিখব দন্ত স। সেখানে উচ্চারণের জায়গায় আমরা দন্ত স লিখব। আবার দেখো, এখানে ক্ষীয় যে ইয়েটি, যে যুক্তবর্ণটি আছে, যুক্তবর্ণটি যদিও বা ক এবং মূর্ধন্য স এর সমন্বয়ে গঠিত, কিন্তু উচ্চারণের সময় আমাদের এটি উচ্চারিত হয় ক এবং খ এর সহযোগে। আবার দেখো, বর্গ জয়ীয় এই ব্যঞ্জনটি, এই যুক্ত ব্যঞ্জনটি, এটি যদিও বা বর্গীয় জ এবং ইয় এর সহযোগে উচ্চারিত, কিন্তু এখানে এসে এটি উচ্চারিত হবে গ এবং আরেকটি গ এর, অর্থাৎ গ এর দ্বিত্ব হয়ে যাবে, এবং দ্বিত্ব হয়ে সেটি ওই যে আনুনাসিক উচ্চারণ হবে, অর্থাৎ পরবর্তী গটি আনুনাসিক উচ্চারণ হবে, অর্থাৎ চন্দ্রবিন্দু যুক্ত। ঠিক আছে? ইয়চ, ইয়চ এখানেও ঠিক একই অবস্থা। এটি হচ্ছে যদিও বা ইয় এবং চ এর সহযোগে গঠিত, কিন্তু এটা দন্তন্য এবং চ হবে। বর্গ জ ইয়র ক্ষেত্রেও একই অবস্থা। ইয়জর ক্ষেত্রে দন্তন এবং জয়ের সহযোগে উচ্চারিত হবে। আর জফলাযুক্ত ব্যঞ্জন প্রায়শ দ্বিত্ব হয়, সব সময় হয় না, কিন্তু প্রায়শ দ্বিত্ব হয়। আর মফলাযুক্ত ব্যঞ্জনও কিঞ্চিৎ আনুনাসিক উচ্চারণ হবে। এই বিষয়টি, এগুলো আমি যেহেতু এখানে লেখার সময়ে তোমরা অনেক সময় খেয়াল করবে, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সেজন্য আমি এই চারটি তোমাদের জন্য রেখে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফিরে যাচ্ছি আমাদের স্বরধ্বনি উচ্চারণের আদ্য অ উচ্চারণের নিয়মের মধ্যে। আমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে পারে যে আদ্য অ উচ্চারণে 5টি নিয়ম লিখো, বা মধ্য অ উচ্চারণে 5টি নিয়ম লিখো, বা অন্ত অ উচ্চারণে 5টি নিয়ম লিখো। তো আমরা সেই নিয়মগুলোও লিখতে পারবো, পাশাপাশি আমরা নিয়মগুলো শিখে রাখবো, যাতে আমাদের উচ্চারণের ক্ষেত্রে কোনো রকম ব্যাঘাত না ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আদ্য উচ্চারণের নিয়মে। আদ্য অ, ঠিক আছে? আমি সূত্রগুলো মুখে বলবো, পাশাপাশি আমি এখানে উদাহরণগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব, একটু কাইন্ডলি তোমরা নোট করে নেবে। তো আদ্য অ এর পরের ধ্বনিতে যদি হ্রস্ব ই এবং দীর্ঘ উ এ দুটোর কার চিহ্ন থাকে, তবে সেই আদ্য এর উচ্চারণ অ এর মতো না হয়ে ও এর মতো হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে বলা হয় সংবৃত উচ্চারণ। এটাকে কি বলা হয়? সংবৃত উচ্চারণ, অর্থাৎ অ এর সংবৃত উচ্চারণ কি ও এর মতো। তাই যদি আদ্য অ এর পরের ধ্বনিতে হ্রস্ব ই বা হ্রস্ব উ কার চিহ্ন থাকে, কার, ঠিক আছে, থাকে, তবে সেটি হবে কি, অবশ্যই সে আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হবে। উদাহরণ হিসেবে আমরা এখানে দেখাতে পারি, যেমন দেখো, অভিষেক, ঠিক আছে, দেখো এই দুটি এর মধ্যে, এই দুটি শব্দের মধ্যে একটু খেয়াল করো, আমরা উচ্চারণ করছি কিন্তু এইভাবে, অভিষেক, অভিষেক। খেয়াল করে এখানে তালব্য স কেন লিখেছি, বলেছি মূর্ধন্য ষ এর উচ্চারণ সবসময় তালব্য স এর মতো, সে কারণে অভিষেক। করে দেখো, অনু
অনুযোগ। দেখো অভিষেক অনুযোগ। এখানে একটা বিষয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জানিয়ে রাখি, আমরা এই যে উচ্চারণ সূত্র নির্দেশ করলাম, অভিষেক অনুযোগে দুটো শব্দের উচ্চারণ সূত্র নির্দেশ করলাম, এখানে একটু খেয়াল করো যে কিছু ওই জায়গায় আমি কিন্তু হর্ষ চিহ্ন ব্যবহার করেছি, কোথাও আমি হর্ষ চিহ্ন ব্যবহার করি। যেমন অভি, এখানে কিন্তু আমি হর্ষ চিহ্ন ব্যবহার করিনি, কিন্তু শেখের মধ্যে আমি হর্ষ চিহ্ন ব্যবহার করেছি। তার কারণটা কি? কারণটা হচ্ছে অক্ষর। অক্ষর আমাদেরকে উচ্চারণ সূত্র নির্দেশ করার সময় অক্ষরগুলোকে আলাদা আলাদা করে বোঝাতে হবে, ঠিক আছে? তো অক্ষর দু ধরনের হয়, একটি হচ্ছে মুক্তাক্ষর আর একটি হচ্ছে বদ্ধাক্ষর। মুক্তাক্ষর কোনটি? যেমন আমি অভিষেকের কথাটি উচ্চারণ করার সময় খেয়াল করো, ও ভি শেখ, ও ভি শেখ। দেখো তিনবার প্রয়াস করার পরে আমি এই বাক্য এই শব্দটি আমি উচ্চারণ করতে পেরেছি, তিনবার প্রয়াস হয়েছে, ঠিক আছে? ও ভি শেখ। তাহলে এখানে কয়টি অক্ষর? অক্ষর হচ্ছে তিনটি। কি কি? ও একটি অক্ষর, ভি একটা অক্ষর, শেখ একটি অক্ষর। তাহলে এখানে ও এবং ভি এই দুটো হচ্ছে মুক্তাক্ষর, কারণ এই অক্ষরগুলোকে ইচ্ছামতো প্রলম্বিত করা যায় বলে। যে সকল অক্ষরকে ইচ্ছামতো প্রলম্বিত করা যায় সেগুলো হচ্ছে মুক্তাক্ষর, অর্থাৎ কোনো বাধা নেই, এই জন্য মুক্তাক্ষর। আর যেই অক্ষরকে আমরা চাইলেই আমরা লম্বা করতে পারি না, ওই জায়গায় একটা ছেদ পড়ে, সেটিকে বলা হয় বদ্ধাক্ষর। তাহলে এখানে বদ্ধাক্ষর কোনটি? শেখ হচ্ছে বদ্ধাক্ষর। একইভাবে অনুযোগের মধ্যেও ও নো যোগ, যোগটা হচ্ছে বদ্ধাক্ষর, আর ও নো এ দুটো হচ্ছে মুক্তাক্ষর। আমরা যখন উচ্চারণ সূত্র নির্দেশ করার ক্লাসে যাব সেখানে এই বিষয়গুলো আমাদেরকে সহযোগিতা করবে। তাহলে এই আদ্য অ উচ্চারণের প্রথম নিয়ম কি? যে অ ধ্বনির পরে যদি ই উ এই দুটোর কার চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই উচ্চারণের সময়ে কিন্তু আমরা এগুলো প্রথম আদ্য অ ও রূপে উচ্চারিত হবে। দ্বিতীয় সূত্রটি একটু খেয়াল করো। দ্বিতীয় সূত্রটি হচ্ছে যদি এরপরে যদি রি কার থাকে, ঠিক আছে? যদি আদ্য অ এর পরে যদি রিকার থাকে তবে সেই অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন একটু খেয়াল করো, মসৃণ, এই শব্দটি একটু উচ্চারণ করো, মসৃণ। দেখো লিখছি, মসৃণ। এখানে খেয়াল করো, এখানে দুটোকেই আমি স লিখেছি, তার কারণ আমি উচ্চারণের মধ্যে মসৃণ করছি এ কারণে। তাহলে এখানে এস এর মতো উচ্চারণ হচ্ছে বলে দুটোই দন্তস ব্যবহৃত হয়েছে। আর দন্তন্য মূর্ধন্য যাই থাকুক না কেন, এখানে হবে কি? সেটা দন্তন্য উচ্চারণের মধ্যে সেটি দন্তন্য ব্যবহৃত হবে। তাহলে মসৃণ কেন হলো? পরের ধ্বনিতে রিকার আছে, এ কারণে এই 2 নম্বর সূত্রের মধ্যে আমরা লিখব আদ্য অ এর পরে যদি রিকার থাকে তবে সেই আদ্য অ এর উচ্চারণও ও এর মতো অর্থাৎ সংবৃত হয়। 3 নম্বর যে উচ্চারণ সেটি দেখো, যদি আদ্য অ এর পরের ধ্বনিতে যদি জফলা থাকে, আদ্য অ এর পরের ধ্বনিতে যদি জফলা থাকে তবে সেই অ এর উচ্চারণও ও এর মতো হয় অর্থাৎ সংবৃত হয়। যেমন উদাহরণ হিসেবে আমি দিতে পারি বন্য। দেখো উচ্চারণ যদিও বা লেখা আছে বন্য, কিন্তু আমরা উচ্চারণ করছি বন। এখানেও খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ওই যে জফলা থাকলে দ্বিত্ব হয় বলেছি, দন্তন্য 2 বার। দেখো বন ন, ঠিক আছে? একইভাবে আমি লিখলাম, উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে দেখো শোক ভোগ, ঠিক আছে? এখানে উভয়ের দ্বিত্ব হয়েছে, আগেরটা হচ্ছে অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, দ্বিত্ব হয়েছে এখানে। আর দন্তস্বটা যেহেতু এস এস এর মতো উচ্চারিত হচ্ছে, স্বর মতো উচ্চারিত হচ্ছে, সেজন্য আমরা এটা সভ্য লিখেছি। তাহলে এরা যদি আদ্য এর পরের ধ্বনিতে যদি জফলা থাকে তবে সেই উচ্চারণও কি হবে? ও এর মতো হবে। এরপরে আসো, যদি ক্ষীয় বা বর্গজয় থাকে, আদ্য এর পরের ধ্বনিতে যদি ক্ষীয় বা বর্গজয় থাকে তবে সেই অ এর উচ্চারণও কিসের মতো হবে? অবশ্যই ও এর মতো হবে। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করবে, উচ্চারণটা কি? আমরা সংস্কৃত উচ্চারণ করি না, কিন্তু আমরা যে তৎসম যে উচ্চারণ নির্দেশ করা হয় যে পক্ষ, ঠিক আছে, এভাবে উচ্চারণ করি না।
এটা উচ্চারণটা কি? পক্ষ নয়, পক্ষ। দেখো প ওকার হয়ে যাচ্ছে, সংবৃত পক্ষ। দেখো এই যে বলেছিলাম কিয় এর যুক্ত ব্যঞ্জনটি সেটি উচ্চারিত হয় ক এবং খ রূপে, পক্ষ। ঠিক আছে, এরপর দেখো আমি যখন লিখব যোগ্য, তাহলে উচ্চারণটা কি হবে? যোগ গো, এই যে গয়ের আনুনাসিক উচ্চারণ যোগ্য। তাহলে এইভাবে আদ্য এর পরে যদি ক্ষীয় বা বর্গ জয় থাকে তবে সে অ এর উচ্চারণও কিসের মতো হবে? অবশ্যই ওর মতো সংবৃত হবে একদম। এরপরে 5 নাম্বার যে নিয়মটি আমরা লিখব, রফলাযুক্ত ব্যঞ্জন। রফলাযুক্ত ব্যঞ্জন যদি আদিতে থাকে সেই অ, ঠিক আছে, রফলাযুক্ত ব্যঞ্জনের অ, আদ্য অ, রফলাযুক্ত ব্যঞ্জনের আদ্য অ ও রূপে উচ্চারিত হয়। কিভাবে? যেমন দেখো এই শব্দটি কি লিখলাম? স্রষ্টা। উচ্চারণটা কি? উচ্চারণটা হচ্ছে ওই যে ওর মতো হয়ে যাচ্ছে, স্রষ্টা, স্রষ্টা। ঠিক আছে, একইভাবে উচ্চারণ কি? প্রশ্ন। উচ্চারণ হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্ন। আমাদের এই আদ্য এর যে 5টি নিয়ম আমরা পেয়ে গেলাম, তারপরেও আরেকটি নিয়ম বাড়তি আমরা জানিয়ে রাখি, সেটি হচ্ছে যদি সাধুরীতিতে ক্রিয়াপদ ও বিশেষ্যের, সাধুরীতিতে ক্রিয়াপদ বা বিশেষ্যের যদি রস্বইকার চলিত রীতিতে যদি বর্জিত হয়, চলিত রীতিতে বর্জিত হয়, তাহলে সেই তার আদ্য অ সেখানে সংবৃত হবে, অর্থাৎ ও এর মতো হবে। ঠিক আছে, সাধুরীতিতে যেমন আমরা করিব, এটা সাধুরীতি। এই সাধুরীতির এটা চলিত রীতিটা কি? চলিত রীতিটা হচ্ছে করব। তাহলে উচ্চারণটা এক্ষেত্রে ওই রস্বইকারটা যদিও বা নাই, কিন্তু তারপরেও ওই রস্বইকারের যে নিয়মটি সেটি কিন্তু এখানে বজায় থাকবে। এটা হয়ে যাবে করব। উচ্চারণ কি হবে? করব। ঠিক আছে, একইভাবে ক্রিয়াপদ পড়িব, এখান থেকে এসছে কি? এই যে চলিত রীতিতে কি হয়? চলিত রীতিতে হয় পড়ব। তাহলে পকার। তাহলে আমরা এখানে আদ্য অ উচ্চারণের যে 6টি নিয়ম আমরা এখানে পেলাম, এগুলো তোমরা নোট করে নেবে। আমার কথাগুলো শুনে শুনে তোমরা সেখানে নোট করে নেবে এবং উদাহরণগুলো অবশ্যই এভাবে সবগুলো প্রদান করবে। এবার আদ্য অ তো গেল, অ যে শুধু যে আদিতে উচ্চারিত হয়, আদিতে উচ্চারণের সময় যে সংবৃত হয় তা নয়, মধ্য অতেও, অর্থাৎ শব্দের মাঝখানেও কিন্তু এটি অনেক সময় তার রূপ পরিবর্তন করতে পারে। এজন্য মধ্য অ উচ্চারণের যে নিয়মগুলো সেগুলো আমাদেরকে জানা থাকতে হবে। তো মধ্য অ উচ্চারণের মধ্যে আমি প্রায় একই রকম, যদি মধ্য অ এর পরের ধ্বনিতেও যদি রস্বই বা রস্বই বা রস্বউকার থাকে, তবে সেই উচ্চারণ অবশ্যই কি হবে? মধ্য অ এর উচ্চারণও সেখানে সংবৃত হয়ে যাবে। যেমন এই কাকলি শব্দটি দেখো, কাকলি, মধ্যখানে যে ক, কর সঙ্গে কি আছে? অ আছে, কাকলি। ঠিক আছে, যদিও উচ্চারণটা এরকম নয়, তাহলে উচ্চারণটা কিরকম হবে? উচ্চারণটা যেহেতু পরের ধ্বনিতে রস্বইকার আছে, এর জন্য উচ্চারণটা হবে কাকলি, কা ও লি। এরপরে দেখো জলধি, জ ল ধি। তাহলে এখানে জলধি শব্দটির মধ্যে দেখো ল এর পরে যেহেতু ধ রস্বইকার আছে, অর্থাৎ পরের ধ্বনিতে যেহেতু রস্বইকার আছে, এজন্য এটির উচ্চারণ হবে জ লো ধি। ঠিক আছে, এই মধ্য এর প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটিও একই রকম। কি হবে? যদি আদ্য এর পরের ধ্বনিতে যদি রিকার থাকে, মধ্য অয়ের পরের ধ্বনিতে যদি রিকার থাকে, তবে সেক্ষেত্রেও কিন্তু সে মধ্য অয়ের উচ্চারণ ওর মতো হবে। যেমন উদাহরণস্বরূপ আমি বোঝাই,
দেখো এই শব্দটি খেয়াল করো, লোকনৃত্য। তাহলে এই যে ক এর পরে যে রিকার আছে, তাহলে এটা উচ্চারণটা কি হবে? লোক নৃত্য, লোকনৃত্য, এটি হচ্ছে উচ্চারণ। যেহেতু মধ্য এর পরের ধ্বনিতে রিকার আছে, সেজন্য সেটির উচ্চারণ, সে তার পূর্বের যে ধ্বনিটা, সেই ধ্বনিটার উচ্চারণও ও কারান্ত হয়ে যাবে, অর্থাৎ ও এর মতো সংগৃহীত উচ্চারণ হবে। ঠিক আছে? এরপরে মধ্য অ এর পরের ধ্বনিতে যদি জফলা থাকে, ঠিক একই রকমের, অর্থাৎ ওই যে আদ্য এর যে নিয়মগুলো দিয়েছি, সে মধ্য অ এর পরের ধ্বনিতেও যদি জফলা থাকে, তবে সেক্ষেত্রেও কিন্তু ওই যে পূর্ব স্বরের অর্থাৎ মধ্য অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন দেখো অদম্য, ঠিক আছে? উচ্চারণটা কি? উচ্চারণটা হচ্ছে অদম্য, অদম্য। তাহলে দেখো এই যে যে আদ্য স্বর, অর্থাৎ এই যে মধ্য যে স্বরটি, দ এর পরে যে অ থাকার কথা ছিল, সেই অটি ওর মতো সংবৃত হয়ে গেল, অদম্য। আবার লিখি, এখানেও ঠিক একই অবস্থা, অ ঠিক আছে? এভাবে উচ্চারিত হবে। ঠিক আছে? অর্থাৎ মধ্য অয়ের পরের ধ্বনিতেও যদি জফলা থাকে, তবে সেই সে মধ্য অয়ের উচ্চারণ ও এর মতো হবে। ঠিক আছে? এরপরে ক্ষীয় এবং বর্গীয় জয়ীয়, যদি মধ্য অয়ের পরের ধ্বনিতে যদি ক্ষীয় এবং বর্গীয় জয়ীয় থাকে, তবে সেক্ষেত্রেও আমাদের উচ্চারণটা ওর মতো হয়ে যাবে, অর্থাৎ ওই যে আদ্য এর যে উচ্চারণ, সেই উচ্চারণের মতো হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ আমি লিখি অবজ্ঞা, বর্গ জয়ীয় দিয়ে। ঠিক আছে? মধ্য অয়ের পরের ধ্বনিতে বর্গ জয়ীয় থাকলে, তাইলে উচ্চারণটা কি? উচ্চারণটা হচ্ছে অবজ্ঞা, অবজ্ঞা। ঠিক আছে? এরপরেই যদি লিখি, উচ্চারণটা কি? অদক্ষ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বিষয় তোমরা খেয়াল করছো কিনা দেখো, যখন দক্ষ উচ্চারণ করছি তখন দক্ষ ঠিক আছে, কিন্তু দক্ষর আগে যে অধ্বনিটা আছে, এই অধ্বনিটা হচ্ছে নাসূচক। ঠিক আছে? নাসূচকতার কারণে এটির উচ্চারণ কিন্তু হয়ে যাচ্ছে অদক্ষ, অদক্ষ। তাহলে অটা কিন্তু সংবৃত হচ্ছে না, এটা বিবৃত, অর্থাৎ যে অরিজিন যে উচ্চারণ, সেই উচ্চারণটা রয়ে যাচ্ছে। এটি হচ্ছে অয়ের বিবৃত অয়ের যে আসল রূপ। তাহলে এটা অয়ের আসল রূপ, আসল রূপটা এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু এটা সংবৃত হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ তার রূপ পাল্টে ফেলছে, সে জায়গাগুলোই আমরা শুধুমাত্র একটু দেখে চলেছি। তাহলে এবারে আরেকটি, এটা পূর্ববর্তী এগুলোর সঙ্গে মিলবে না, যদি এই মধ্য অয়ের আগের ধ্বনিতে যদি অ আ এ ও, অ আ এ ও, এই চারটি ধ্বনির যে কোনোটি থাকে, মধ্য অয়ের আগে, মধ্য অয়ের আগে যদি অ আ এ ও এই চারটি ধ্বনির যে কোনো একটি থাকে, তাহলে সেক্ষেত্রে তার উচ্চারণ, মধ্য অয়ের উচ্চারণও ওর মতো হয়ে যাবে। দেখো এটা আগের ব্যাপার। তাহলে উদাহরণটা কি? উদাহরণ দেখো, কমল, মধ্য অ, ম এর সঙ্গে যে অটি, তার আগের ধ্বনিতে কি আছে? তাও অ আছে। ঠিক আছে? ক অ আছে। ঠিক আছে? সেজন্য সে কারণে এখানে কি হয়ে যাবে? এটা উচ্চারণ কি হয়ে যাবে? ক মোল উচ্চারণ। ঠিক আছে? ম এর অটা ও হয়ে গেল, কমল। ঠিক আছে? এরপরে কি বলেছি? আ, তাহলে কানো। দেখো উচ্চারণ, তাহলে মধ্য অ এর অর্থাৎ দন্ত ন এর সঙ্গে যে অটা আছে, সেই অ এর আগের ধ্বনি অর্থাৎ কর সঙ্গে কি যুক্ত আছে? আ যুক্ত আছে, এই কারণে কানন। ঠিক আছে? উচ্চারণটা কি হয়ে যাবে? কা নন, কানন। এবারে দেখো বেতন, তাহলে এই যে অ, তার আগে এ ধ্বনি আছে, এ কারণে এটার উচ্চারণ হয়ে যাবে বেতন। এরপর দেখো ওজন, তাহলে বর্গীয় যে এটা মধ্য অ, মধ্য অ এর আগে কি আছে? ও আছে, ও ধ্বনি আছে, এখানে এটার উচ্চারণ হয়ে যাবে ও জন। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে অর্থাৎ
মধ্য এর আগে যদি অ, আ, এ, ও এই চারটি মানে স্বরধ্বনি যে কোনো একটি থাকে, তাহলে সে মধ্য অও কিন্তু প্রভাবিত হবে, অর্থাৎ সে মধ্য অ ও এর মতো সংগৃহীত উচ্চারিত হবে। দেখো আমরা এবার মধ্য অ উচ্চারণের নিয়মগুলো শেষ করলাম। এবারে সর্বশেষ যেটি অধ্বনি সর্বশেষ যে রূপটি, অর্থাৎ অন্ত অ উচ্চারণের নিয়ম আমরা এবার অন্ত উচ্চারণ। অন্ত মানে শেষে, ঠিক আছে, অর্থাৎ শব্দ শেষের অটি কিভাবে উচ্চারিত হবে সে বিষয়গুলো একটু লিখো প্রিয় শিক্ষার্থীরা। ত, আচ্ছা আমি একটু সহযোগিতা, ত, ইত, তম, তর, ঠিক আছে। এ জাতীয় প্রত্যয়গুলো বা অনুসর্গগুলো, ঠিক আছে, প্রত্যয় বা অনুসর্গগুলো যদি পরে থাকে, শব্দের শেষে যদি যুক্ত থাকে, শব্দ শেষে যদি যুক্ত থাকে, তাহলে সবগুলো শেষে দেখো, সবগুলো শেষে ত, ইত, তম, তর, সবগুলো শেষে কিন্তু অ আছে, সবগুলো শেষে অ আছে, ঠিক আছে। কিন্তু এগুলো যখন শব্দের সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে তার উচ্চারণ, শেষের উচ্চারণ ওর মতো হয়ে যাবে, অর্থাৎ তখন তার তো উচ্চারিত হবে, ইত, তম, তর উচ্চারিত হবে। শব্দ কিন্তু একই থাকবে, কিন্তু উচ্চারণের বেলায় সেগুলো ওকারান্ত উচ্চারিত হবে। যেমন উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে দেখাতে পারি, যেমন চলিত, ঠিক আছে, উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হচ্ছে চলিত, চলিত, উচ্চারণ কি? চলিত। এরপরে দেখো দীর্ঘতম, তার উচ্চারণ কি হবে? দেখো দীর্ঘ, দীর্ঘতম, দীর্ঘতম, ঠিক আছে। এখন একটি প্রশ্ন করতে পারো যে এখানে আমি দীর্ঘ উচ্চারণটি আলাদা করে লিখেছি, আর এই জায়গায় রস্বইকার কেন দিলাম, প্রশ্ন আসতে পারে। আমাদের দীর্ঘ উচ্চারণ হয় না, এই যে আমরা যে দীর্ঘ ইকার, দীর্ঘ উকার, এই যে দীর্ঘ উচ্চারণগুলো কিন্তু আমরা উচ্চারণে কিন্তু প্রায় সব বর্জন করে ফেলেছি বাংলা ভাষায়। সে কারণে এই উচ্চারণের ক্ষেত্রে এগুলো সবগুলো যেহেতু একই রকম উচ্চারিত হচ্ছে, সেজন্য এভাবেই উচ্চারিত হবে। তাহলে দেখো দীর্ঘতম, দীর্ঘতরর ক্ষেত্রেও একই অবস্থা। তাহলে চলিত, দীর্ঘতর, এগুলো শেষে কি উচ্চারিত হচ্ছে? ওকারান্ত উচ্চারিত হচ্ছে। এটা কিন্তু উচ্চারণ, ঠিক আছে, উচ্চারণ, সেই উচ্চারিত হচ্ছে কিভাবে? সংবৃত উচ্চারণ হচ্ছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, এবার দ্বিতীয় যে নিয়মটা আমরা জানবো, সেটি হচ্ছে শব্দ শেষে অন্তঃস্থয়ের আগে রস্বই ই বা এ থাকলে, তাহলে সেই তার উচ্চারণও ও এর মতো হবে। শব্দ শেষের অন্তঃস্থয়ের আগে ই বা এ থাকলে, শব্দ শেষের অন্তঃস্থয়ের আগে ই বা এ থাকলে, শব্দ শেষের যে অন্তঃস্থয় তার আগে যদি ই অথবা এ থাকে, তাহলে সেক্ষেত্রেও কি হবে? এরকম হবে। যেমন প্রিয়, উচ্চারণ কি? উচ্চারণ হচ্ছে প্রিয়, ঠিক আছে। আর একইভাবে শ্রেয়, উচ্চারণ হচ্ছে শ্রেয়, ঠিক আছে। দেখো শব্দ শেষের অন্তঃস্থয়ের আগে যদি ই বা এ ধ্বনি থাকে, তাহলে তার উচ্চারণও, অর্থাৎ অন্ত অ এর উচ্চারণও ওকারান্ত হবে, অর্থাৎ এই যে ও এর মতো সংবৃত উচ্চারণ হবে, ঠিক আছে। এবারে এরপরের যে নিয়মটি তোমরা লিখবে, সেটি হচ্ছে যদি বিশেষের শেষে হ এর অ, ঠিক আছে, যদি বিশেষের শেষে যদি হ থাকে, দেখো বিশেষ্য শব্দটা অবশ্যই বিশেষ্য হতে হবে। বিশেষ্যের শেষে যদি হ থাকে, ঠিক আছে, হ যদি থাকে, তাহলে তার সঙ্গে যে অটি যুক্ত আছে, এই অটি উচ্চারণ হবে কি? উচ্চারণ হবে ওর মতো। যেমন সমীহ করা, ঠিক আছে, সমীহ, এটা উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হচ্ছে সো নি হো, হকার হয়ে যাচ্ছে। দন্তস্ব কেন স হলো?
ওই যে এস এস এর মতো উচ্চারিত হচ্ছে, আর রস্বইকার জায়গায় দীর্ঘিকারের জায়গায় রস্বইকার হয়েছে, কারণ উচ্চারণে আমরা রস্ব উচ্চারণ করছি, এবং হ ওকার হয়ে গেল বিশেষ্যের শেষে বলে। ঠিক আছে, এবার শব্দ শেষে যুক্ত ব্যঞ্জনের অ অবশ্যই কীরকম হবে, শব্দ শেষের যে যুক্ত ব্যঞ্জন সে তার অ উচ্চারণও ও এর মতো হবে। শব্দ শেষে যুক্ত ব্যঞ্জন যেমন দেখো দ দন্ত নয় তো, এটা আমরা উচ্চারণ করি কি দন্ত, উচ্চারণ কি দন্ত, যদিও বা দন্ত আছে কিন্তু অ আছে, এই অটাকে আমরা উচ্চারণ করছি দন্ত। ঠিক আছে, একইভাবে ব অনুস্বার তালব্য স, উচ্চারণ কি করছি বংশ, বং উচ্চারণ করছি এইভাবে। অর্থাৎ যদি শব্দ শেষে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, দুঃখিত এটা এটি হবে, যেমন দেখো বঙ্গ, ব ঙ, এখানে উদাহরণটি এটি হতে হবে বং বঙ্গ উচ্চারণ। এই যে শব্দ শেষে অবশ্যই যে যদি যুক্ত ব্যঞ্জন থাকে সেই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণও কিসের মতো হবে, অবশ্যই এর মতো হবে। আর এবারে শব্দ শেষে সর্বশেষ, এটি সর্বশেষ নিয়ম, এটি হচ্ছে শব্দ যদি শব্দ শেষের অ এর আগে, অর্থাৎ অন্ত অ এর আগে যদি অনুস্বার কিংবা বিসর্গ এ দুটো যদি ধ্বনি থাকে, তাহলে সেক্ষেত্রে তার উচ্চারণও কিন্তু ও এর মতো হয়ে যাবে। যেমন দেখো ওই যে বংশ দিয়েছিলাম পুরো ক্রমের আগে, সেটি বংশ, তাহলে উচ্চারণ কি হবে ব ও তাহলে বস ওকার বংশ। ঠিক আছে, দেখো দুঃখ, আমরা কি দুঃখ বলি, নিশ্চয়ই নয়, তাহলে উচ্চারণটা কি হবে দুঃখ। ঠিক আছে, এই যে বিসর্গ যদি মাঝখানে থাকে তাহলে সেটা শব্দকে পরবর্তী ব্যঞ্জনটাকে দ্বিত্ব করে ফেলে, সেজন্য প্রথমে অল্প প্রাণ পরে মহাপ্রাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা অ এর, ঠিক আছে, অ এর যে বিকৃত অর্থাৎ যে বিবৃত রূপ, সেই বিবৃত রূপটা আমরা শিখলাম, বিবৃত রূপটা কোথায় কোথায় কিভাবে হবে সে বিষয়টি শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চারণ হচ্ছে আমাকে একটি সর্বজনীনতা প্রদান করে। ঠিক আছে, আমরা সংস্কৃত হচ্ছি, শিক্ষার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে সংস্কার করি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমি যে শিক্ষিত, আমি যে শিক্ষা অর্জন করেছি তার প্রভাব কিন্তু আমার উচ্চারণের মধ্যেও কিন্তু প্রতিফলন হতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমি যে সংস্কৃত হয়েছে, আমার আঞ্চলিকতা পরিহার করে আমি যে একটা সর্বজনীন মঞ্চে গিয়ে আমি শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবো, এটা আমার